রাজনীতির মাঠে নির্বাচনী হাওয়া। ৭ ডিসেম্বর থেকে ৬ দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি ঘোষণা বিএনপির। জামাত সহ ৮ দলের আন্দোলন রূপ নিচ্ছে গণভোটের প্রচারণায়। তফসিলের প্রথম দিন থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের। জোটে ভোট করলেও দলীয় প্রতীক ব্যবহারের বাধ্যবাধকতা চ্যালেঞ্জ করে রিট। লর্ড দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড, জয়পুতুলের ৫ বছর। সরকারি সম্পত্তি নিজের নামে নেয়া রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, পর্যবেক্ষণ আদালতের। সিসিইউতে বেগম খালেদা জিয়া এবার কেয়ারে আছেন। দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রোগমুক্তি কামনায় আজ বাদ জুম্মা সারা দেশে বিশেষ দোয়া। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি স্বপ্নব নিবিড়। রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। আগামী মাসে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। ৭ ডিসেম্বর থেকে ৬ দিনের কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আলাদা কর্মসূচিতে নেতারা অভিযোগ করেন, স্বাধীনতা বিরোধীরা নির্বাচন বানচালের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজধানী সহ সারা দেশে শুরু হয়ে গেছে বিএনপির নির্বাচনী যাত্রা। ভোটের মাঠে ধানের শীষ জয়ী করতে ব্যস্ত সময় পার করছেন দলটির নেতাকর্মীরা। নির্বাচনী মাঠ আরও চাঙা করতে বিএনপি থেকে এলো নতুন ঘোষণা। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি পালন করা হবে, যার প্রত্যেকটিতেই ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচি শুরু হবে আগামী ৭ই ডিসেম্বর থেকে ১৩ই ডিসেম্বর পর্যন্ত। এই ৬ দিন এই কর্মসূচিটি অব্যাহতভাবে চলবে। এই ৬ দিনের প্রতিটি কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এদিন জাতীয় প্রেস ক্লাবে ৯০-এর ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ ডাক্তার মিলনের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান অভিযোগ করেন, স্বাধীনতা বিরোধীরা নির্বাচন বানচালের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই নির্বাচন বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধীরা অনেক অপচেষ্টা চালিয়েছে, এখনো চালাচ্ছে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নিজ স্বার্থে ২৪-এর বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা করছে কেউ কেউ। নিজেদের স্বার্থে অনেকেই বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা করে। অতীত অভিজ্ঞতা থাকায় আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককেই জনগণ বেছে নেবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। জনগণের নির্বিঘ্ন জীবন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ৫ দফা দাবিতে জামায়াত সহ ৮ দলের চলমান আন্দোলন মোড় নিচ্ছে ভিন্ন প্রবাহে। আন্দোলনের স্রোতকে কাজে লাগিয়ে গণভোটের রায় রাষ্ট্র সংস্কারের পক্ষে নিতে চায় দলগুলো। এ লক্ষ্যে প্রথমবার দলগুলোর শীর্ষ নেতাদের সমন্বয়ে ঢাকার বাইরে কর্মসূচি পালনেরও ঘোষণা এসেছে। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারে গণভোট সহ ৫ দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব ৬টি ইসলামী দল সহ ৮ রাজনৈতিক দল। তবে প্রধান উপদেষ্টার ভাষণে এবং জুলাই সনদের রাষ্ট্রপতির আদেশে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। সরকারের এমন অবস্থানে নাখোশ জামায়াত সহ ৮ দল। তবে গণভোট যখনই হোক, তাতে যেন রাষ্ট্র সংস্কারে জনগণ হ্যাঁ ভোট প্রদান করে, সেজন্য নানা উদ্যোগ নিয়েছে তারা। হ্যাঁ ভোটের পক্ষে জনমত গঠনে ৭ বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা দিয়েছে ৮ দল। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হওয়া ৭ দিনব্যাপী এ কর্মসূচিতে প্রথমবারের মতো ঢাকার বাইরে একই মঞ্চে দেখা যাবে ৮ দলের শীর্ষ নেতাদের। বিভাগীয় শহরগুলোতে ৮ দলের যে প্রথম প্রকাশ্য সমাবেশ দেওয়া হয়েছে, সেখানে আমরা যুক্ত করেছি যে জনগণকে এই সংস্কারের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের সাংবিধানিক রূপ লাভ করাটাকে চিরতরে আমরা বন্ধ করতে যাচ্ছি। নেতারা বলছেন, অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার স্বার্থে ৫ দফার আন্দোলন রূপ নিচ্ছে গণভোটের প্রচারণায়। হ্যাঁ ভোট বিজয় না হয় সংস্কার হবে না, সংস্কার না হলে আবার যারা ক্ষমতা আসবে সেই ২৪-এর আগে
যে ফেসিবাদ ছিল সেই ফেসিবাদ আবার তৈরি হবে। হ্যাঁ ভোটের কি ফায়দা আর না ভোটে কি অপকারিতা বোঝানোর জন্য কিন্তু আমাদের সমাবেশ প্রয়োজন। তবে নেতাদের প্রত্যাশা শেষ মুহূর্তে হলেও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনে সরকার উদ্যোগী হবে। সদিচ্ছা থাকলে অনেক কঠিন বিষয় সহজ করা সম্ভব। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আর যদি কোনো তফসিলের প্রথম দিন থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালনে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর করতে তাদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে ইসি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এর ব্যত্যয় হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। তফসিল ঘোষণার আগে বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মত বিনিময় করে নির্বাচন কমিশন। উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রতিনিধি সহ অন্যান্য বাহিনীর প্রধানরা। 2.5 ঘন্টা বৈঠক শেষে ইসি সচিব জানান, নির্বাচনী নিরাপত্তা পরিকল্পনার রূপরেখা করা হয়েছে আর এটি বাস্তবায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মনিটরিং করবে কমিশন। আইন শৃঙ্খলা বিষয়ে লিড মিনিস্ট্রি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। ইলেকশন কমিশনে আমরা ওভারঅল মনিটরিং এবং কোঅর্ডিনেশনটা আমরা দেখব। জানানো হয় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানো হয়েছে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। অবৈধ এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের অবস্থানটা অত্যন্ত স্পষ্ট যে প্রথম দিন থেকে আচরণবিধি প্রতিপালন যেন যথাযথভাবে হয় এবং সেই কারণে আমাদের সেই সূত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেন। একই সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছ থেকে আতিথেয়তা গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য হসপিটালিটি গ্রহণ না করেন। এদিকে বিকেলে ইউএনডিপির সরবরাহকৃত ভোটের স্ট্যাম্প প্যাড ও অমোচনীয় কালির কলম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে নির্বাচন কমিশনের কাছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জোট করলেও নিজ দলের প্রতীকে ভোটের বাধ্যবাধকতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। আবেদনে এই বিধান স্থগিতের পাশাপাশি জোটবদ্ধ নির্বাচনে একই প্রতীক ব্যবহারের বিধান বহাল চাওয়া হয়েছে। রিটটি করেন এনডিএম এর মহাসচিব মমিনুল আমিন। এতে আইন মন্ত্রণালয়ের সচিব ও ইসি সচিবকে বিবাদী করা হয়েছে। আরপিওতে যে সংশোধনী আনা হয়েছে তা অসাংবিধানিক ও মত প্রকাশের পরিপন্থী বলে দাবি করেন আবেদনকারী। জামায়াত ও এনসিপিকে নির্বাচনের সুবিধা দিতেই এই সংশোধনী আনা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আর্টিকেল 20-তে যে প্রভিশনটা ছিল যে জোটবদ্ধভাবে যদি রাজনৈতিক দলগুলো নির্বাচন করে তাহলে তারা একই প্রতীক ব্যবহার করতে পারবে, সেটিকে বর্তমানে পরিবর্তন করা হয়েছে এবং বলা হয়েছে যে যে কোনো দলকে তাদের নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। আমরা এই পার্টিকুলার আর্টিকেলটাকে চ্যালেঞ্জ করেছি এবং আমরা এটা স্টে চেয়েছি। পলিটিক্যাল পার্টিগুলো যদি জোটবদ্ধভাবে নির্বাচন করে সেক্ষেত্রে তারা একই প্রতীক ব্যবহার করে যাতে নির্বাচন করতে পারে। অন্য প্রসঙ্গ, জুলাই হত্যাযজ্ঞের মামলায় মৃত্যুদণ্ডের পর প্লট দুর্নীতির 3 মামলায় 21 বছরের কারাদণ্ড হল শেখ হাসিনার। তার 2 সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছর করে কারাদণ্ড দিয়েছেন ঢাকার 5ম বিশেষ জজ আদালত। সরকার প্রধান হয়ে এমন জালিয়াতিকে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। এই রায়ের মাধ্যমে এমন দুর্নীতি বন্ধ হবে বলে আশা দুদক আইনজীবীদের। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর এবার রায় হলো পূর্বাচলে প্লট দুর্নীতির মামলার। বৃহস্পতিবার সকালে ঢাকার 5ম বিশেষ জজ মোহাম্মদ আব্দুল আল মামুন রায় ঘোষণা করেন। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের নিজ ও পরিবারের নামে সরকারি জমি নেওয়ার অভিযোগে দুদকের 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 21 বছরের কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি তার 2 সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সঙ্গে 1 লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয় দুজনকে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ভুয়া হলফনামা জমা দেন শেখ হাসিনা। টানা 4 বারের প্রধানমন্ত্রীর এমন জালিয়াতি রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা। 4 বারের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন। শেখ হাসিনার এই জালিয়াতির বিষয়ে তৎকালীন গণপূর্ত প্রতিমন্ত্রী ও রাজুকের চেয়ারম্যান অবগত ছিলেন বলে উল্লেখ করা হয় রায়ে। তৎকালীন প্রধানমন্ত্রীকে খুশি করতে পরস্পর যোগসাজশে প্লট বরাদ্দ দেন তারা। ভুয়া হলফনামা তারা সরাসরি রাজুকে পাঠাচ্ছে, রাজুকে এটারে হলফনামাটারে যাচাই বাছাই করে নাই। তো এইখানে তারা প্রত্যেকেই একই সহযোগী, একই
অপরাধী। এই 3 মামলায় বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে 22 জনকে। খালাস পেয়েছেন গণপূর্তের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার। দুর্নীতি ঠেকাতে রাজুকের নীতিমালা সংস্কার ও দুর্নীতির তথ্য প্রকাশের নির্দেশনা দিয়েছেন বিচারক। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের পৃথক 2 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে না লড়লেও ভিডিও বার্তায় তিনি দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াইয়ের কথা জানান। আমি আদালতে অন্তত বঙ্গবন্ধু কন্যার পক্ষে বা তাকে ডিফেন্ড করার জন্য দাঁড়াবো না। যা হবার হবে, দেখা যাবে। এখন বলতে পারেন যে আস্থা, বিচার বিভাগের প্রতি আস্থা আছে কিনা এটা জনগণের কাছেই আমি ছেড়ে দিলাম। সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার কেয়ারে আছেন দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। তার রোগ মুক্তি কামনায় আজ বাদ জুম্মা সারা দেশে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। গত রোববার শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি শারীরিক পরীক্ষা শেষে তাকে কেবিনে পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় শুক্রবার বাদ জুম্মা সারা দেশে মসজিদে মসজিদে বিশেষ দোয়া আয়োজন করবে বিএনপি। দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আল্লাহর কাছে এদেশের মানুষ, সাধারণ মানুষ, দলের নেতাকর্মী সবাই কায় মনোবাক্যে মোনাজাত করবেন। আগামীকাল জুম্মার নামাজের পরে, জুম্মার নামাজের শেষে বিশেষ মোনাজাত করা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়। 2018 সালে কারাবন্দী থাকার সময় থেকেই আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভার সিরোসিস, উচ্চ রক্তচাপ সহ একাধিক দীর্ঘমেয়াদী রোগে ভুগতে থাকেন বিএনপি চেয়ারপারসন। 2019 সালে কারামুক্ত হওয়ার পর নিয়মিত চিকিৎসার জন্য অসংখ্যবার হাসপাতালে ভর্তি হন তিনি। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর খালেদা জিয়া বিদেশে চিকিৎসার অনুমতি পেলে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় লন্ডনে। প্রায় মাসখানেক চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সংসদ নির্বাচনে অংশ নেবেন জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচনের আগে যথাসময়ে পদত্যাগ করবেন। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, কোনো রাজনৈতিক দল থেকে নির্বাচনে অংশ নেবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি। নির্বাচন করব ঘোষণা দিয়েছে, নির্বাচন কোথা থেকে করবো এখনো ঘোষণা দিইনি। শুধু আমরা দুজন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারে বিভিন্নভাবে জড়িত আছেন আরও কেউ কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। এটা এমন কোনো আইন নাই বা এরকম কোনো বিধিনিষেধ নাই যে আসলে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে আমরা মনে করি এটা স্বার্থের সংঘাত ঘটায় এই পদে থেকে নির্বাচন করা। এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই এই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন এবং সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে রাজুকের মতো সারা দেশে প্রতিষ্ঠান করার ব্যাপারে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এর আগে রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। রাজুক, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, মানব পাচার ও চোরাচালান দমন অধ্যাদেশের খসড়া সহ 4টি অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রেস সচিব শফিকুল আলম আরও জানান, বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যে বিল্ডিংগুলো করছি সেখানে কি অ্যাডুকেট ফিচার আছে কিনা,
এটা কি ভূমিকম্প কে প্রতিহত করতে পারবে কি, বা এটা কি সহনীয় কিনা। সেই জন্য আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন যে এমন কোনো অথরিটি করা যায় কিনা যেটা সারা বাংলাদেশেরই আসলে কনস্ট্রাকশনের অনুমোদনের এটা কাজ করবে। একটা নীতিগত ডিসিশন হয়েছে যে দুর্নীতি কমিশনের যে অফিসার বা যারা এই সরাসরি এই দুর্নীতি দমনের সাথে সম্পৃক্ত তাদের সম্পদের হিসাব দিতে হবে। যারা বাউলদেরকে অ্যাটাক করেছেন তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচন নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। 1 মাসের ব্যবধানে 2 জন প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগে আটকে গেছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়ন বিতরণ। এতে ব্রাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও প্রশাসন বলছে সব সংকট কাটিয়ে যথাসময়ে অনুষ্ঠিত হবে ব্রাকসু নির্বাচন। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। 1 মাসের ব্যবধানে 2 দফা নির্বাচন কমিশন পুনর্গঠনের পর 18 নভেম্বর ব্রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী 26 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও 27 নভেম্বর মনোনয়ন বিতরণের কথা থাকলেও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের কারণে তা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকাল থেকে মনোনয়ন সংগ্রহ করতে গিয়ে ফেরত আসেন প্রার্থীরা। নির্বাচন কমিশনের এমন দোলাচালে ব্রাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ব্রাকসু কোথায় গিয়ে দাঁড়াবে সেটি এখনো নিশ্চিত নয়। যতক্ষণ পর্যন্ত ভোট গ্রহণ হচ্ছে না, ভোটের ফলাফল প্রকাশিত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ব্রাকসু হচ্ছে কি হচ্ছে না এটি এখন শঙ্কা। একটা পক্ষে চাপ দিচ্ছে, ডেট পিছায় আগাই করতেছে, সেটা নির্বাচন শিবিরের প্রেসক্রিপশনে যদি আগায় তাহলে নির্বাচন কিভাবে সৃষ্টি হবে। অনেক পক্ষ চেষ্টা করতেছে ব্রাকসু বানচালের। আমরা আসলে শিক্ষার্থীরা এই বিষয়ে ঐক্যবদ্ধ যে ব্রাকসু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ, যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে আমরা প্রস্তুত আছি। নির্বাচন কমিশন বলছে রেজিস্ট্রার দপ্তরের অসহযোগিতা ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের কারণে ব্যাহত হচ্ছে কার্যক্রম। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। যেহেতু উনি সিইসি, তাকে ভাইটাল রোল প্লে করতে হয়, যে যোগাযোগ রেজিস্ট্রার দপ্তরকে যোগাযোগ করা বা আরও কিছু কাজ আছে আনুষঙ্গিক, যেটা তার আগের দিনও ডিসকাশনস হয়েছিল যে হি ওয়াজ সাপোজ টু পারফর্ম দোজ জবস। তো ওইগুলো তো আসলে তার টাস্ক, উনি চিফ। হ্যাঁ, কিন্তু আরও আমাদের অ্যাসাইন কাজ আছে কমিশনারদের, সেগুলো আমরা করছি, কিন্তু আসলে কালকে তো ওনাকে আমরা রিচ করতে পারি না। তালিকাগুলি আসলে এক্সেলে এবং একটা 1 মিনিটও লাগে না এটা দিতে, সুতরাং এটার কারণে কোনো কিছু আটকে থাকে না। তো হল শিক্ষার্থী সংসদে যদি হলের নাম না থাকে, সে আসলে কোন হলে ভোট দিবে, হলের বিষয়গুলো সংশ্লিষ্ট দপ্তর থেকে আসলে পাই নাই জন্য আমরা গতকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারিনি। তবে সব সংকট কাটিয়ে যথাসময়ে অনুষ্ঠিত হবে ব্রাকসু নির্বাচন, প্রত্যাশা উপাচার্যের। সিন্ডিকেট সর্বসম্মতিক্রমে আমাদের সাথে একমত যে নির্বাচনও হবে। শীতকালীন ছুটি 4 দিনের জায়গায় 8 দিন বাড়িয়ে দিছি। প্রথমবারের মতো অনুষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের জন্য 7,894 জন শিক্ষার্থীর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। মোবাইল ব্যবসায়ীদের আপত্তি থাকলেও পেছানো হচ্ছে না হ্যান্ডসেট নিবন্ধন কার্যক্রম। বিটিআরসির সাফ কথা, এনইআইআর সিস্টেম উদ্বোধন হবে 16 ডিসেম্বরই। বিটিআরসির কমিশনার জানান, বর্তমানে 5টি আইএমইআই নম্বরের বিপরীতে হ্যান্ডসেট আছে 50 লাখ। দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনহীন, চুরি হওয়া বা আমদানি অননুমোদিত ফোনের ব্যবহার বন্ধে আগামী 16 ডিসেম্বর চালু হচ্ছে এনইআইআর সিস্টেম। তবে এই সিস্টেম চালুর আগে বৈধভাবে হ্যান্ডসেট আমদানির শুল্ক 58% থেকে কমানো এবং মজুদ অবৈধ হ্যান্ডসেট বিক্রির জন্য সময় পেছানোর দাবি জানাচ্ছেন মোবাইল ব্যবসায়ীরা। বৃহস্পতিবার টিআরএনবির এক অনুষ্ঠানে বিটিআরসির কর্মকর্তারা জানান, দেশে অবাধে ক্লোন হচ্ছে মোবাইলের আইএমইআই নম্বর। বর্তমানে ডাটাবেইজে 5টি আইএমইআই নম্বরের বিপরীতে হ্যান্ডসেট আছে 50 লাখ। রাজস্ব ফাঁকি এবং নিরাপত্তা বিবেচনায় এনইআইআর চালুর সময় পেছানো হচ্ছে না। শুধু 5টা নাম্বার যদি আপনি ন্যূনতম ধরেন, 50 লক্ষ হ্যান্ডসেট আছে একই নাম্বারে। এই জিনিসটাকে যদি আপনি বন্ধ করতে 16 তারিখে একটা কার্যকর হবে। 16 ডিসেম্বরের আগে কোনো অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হলে তা বৈধ বলে গণ্য হবে। নিবন্ধন চালুর পর কেনার আগে মোবাইলের বৈধতা যাচাই করতে হবে। এমনও কাস্টমার কেয়ার থাকছে, এমআইবির সেলস সেন্টার থাকছে। এনইআই সম্পর্কিত যে কোনো প্রবলেমে সাধারণ নাগরিকরা এখান থেকে হেল্প নিতে পারবেন।
বিটিআরসির হিসেবে বর্তমানে 50 থেকে 60 লাখ অবৈধ হ্যান্ডসেট মজুদ আছে ব্যবসায়ীদের হাতে। রাজস্ব দিয়ে তারা এসব ফোন বৈধ করার সুযোগ পাবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বৈঠকে বসবে সরকার। তাদের ট্যাক্সের ব্যাপারটা কি হবে এই ব্যাপারে আমরা চিঠি লিখেছি এনবিআরকে, ওই বিষয় নিয়ে হয়তো মিটিংটা হবে। এনইআইআর সিস্টেম চালু হলে হ্যান্ডসেটের দাম বাড়বে না বলে জানান দেশীয় উৎপাদকরা। টেলিকম ডিভাইস দিয়ে বিজনেস করতে হলে বিটিআরসির অনুমতি লাগবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 350 কোটি টাকা তারল্য সহায়তা রেখে নতুন করে গড়ে তোলা সম্মিলিত ইসলামী ব্যাংকে অন্তর্ভুক্ত 5 ব্যাংক কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর চরম তারল্য সংকট ও আর্থিক অনিয়মের কারণে এই পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের নির্দেশ গভর্নরের। তবে এই সিদ্ধান্ত পুনর্গঠনের অংশ ও সাময়িক বলে জানিয়েছেন সহকারী মুখপাত্র। সম্মিলিত ইসলামী ব্যাংকে অন্তর্ভুক্ত হওয়া 5 ব্যাংকে কর্মচারী আছেন 16,000। আমানতকারীদের স্বার্থ রক্ষার সঙ্গে 5 ব্যাংকের সব কর্মী রাখার পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের। তবে ব্যাংকগুলোর আর্থিক দুরবস্থার কারণে দীর্ঘদিন বেতন ভাতা অনিয়মিত এসব ব্যাংকে। এমন অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের এক বৈঠকে 350 কোটি টাকা নতুন তারল্য সহায়তা অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে প্রশাসকদের পক্ষ থেকে 1000 কোটি টাকার প্রস্তাব করা হলে সার্বিক ও টেকসই বিবেচনায় বেতন কমিয়ে আপৎকালীন সময় পার করার সিদ্ধান্ত আসে সভায়। লোকজনের চাকরি থাকাটা সবচেয়ে বড় বিষয়, যেহেতু এখানে অনেকগুলো খরচের ব্যাপার আছে। সেই বিষয়টা চিন্তা করে এটা একটু অ্যাডজাস্টমেন্টের কথা হচ্ছে। যে ধরনের প্রক্রিয়া আমরা দেখেছিলাম যখন কোভিড পিরিয়ডে কিছু এরকম অ্যাডজাস্টমেন্ট এরকম একটা হয়েছিল, সেরকম আন্তর্জাতিকভাবেও এই ধরনের প্র্যাকটিসগুলো আসলে চালু আছে। বাংলাদেশ ব্যাংক জানায় এই সিদ্ধান্ত পুনর্গঠনের অংশ ও সাময়িক বেতন ও অন্যান্য সুবিধা ভবিষ্যতে বাজার ভিত্তিক করার পরিকল্পনা রয়েছে। এটা একটা সাময়িক সময়ের জন্য একটা অন্তর্বর্তীকালীন একটা ব্যবস্থা হিসেবে ধরে নেওয়া হয়, যেহেতু এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ব্যাংকগুলো যাচ্ছে। তো একটা সময়ের পরে ব্যাংকগুলোর মধ্যে আবারও স্বস্তি আসবে এবং তখন সবাই আবার মার্কেট রেটেই ফিরে আসতে পারবে। খুব দ্রুতই এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ঢাকার 75% নাগরিকই থাকেন ভাড়া বাসায়। ভাড়া বৃদ্ধি সহ বিভিন্ন বিল নিয়ে প্রায় ঝামেলায় জড়ান ভাড়াটিয়া ও বাড়িওয়ালা। ভাড়া নিয়ন্ত্রণ আইন থাকলেও নেই বাস্তবায়ন। এমন পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটির প্রয়াসে হচ্ছে নতুন গাইডলাইন, হবে ওয়ার্ড ভিত্তিক ভাড়াটিয়া সমিতিও। তিলোত্তমা ঢাকার অধিকাংশ বাসিন্দাই থাকেন ভাড়া বাসায়। বছর জুড়েই ভাড়া বৃদ্ধি, বিভিন্ন বিল, সার্ভিস সহ নানা বিষয়ে মনোমালিন্য হয় ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের মধ্যে। এসব সমস্যা নিরসনে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 প্রণয়ন করা হলেও তার প্রয়োগ কার্যত চোখে পড়ে না। তাই বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের ন্যায্যতা ও অধিকার নিশ্চিত করতে মঙ্গলবার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এক আলোচনা সভার আয়োজন করে। উঠে আসে বেশ কিছু প্রস্তাবনা। তাহলে এটা বাড়িওয়ালাদের এবং ভাড়াটিয়াদের উভয় পক্ষের জন্য একটা সুবিধা হবে। এই 15% এটা আসলে কেন নির্ধারণ করছে আমি জানি না, নজর দিবেন আসলে বাড়ির অবস্থার উপর নির্ভর করে। বাজার মূল্য এক জিনিস আর বাড়ির চলাচল, যাতায়াত ব্যবস্থা এবং তার ফ্যাসিলিটি। স্কুল কলেজগুলিতে সেখানে বিনা অনুমতি, সিটি কর্পোরেশনের অনুমতি নাই, অনুমতি ছাড়া কোনো বাণিজ্যিক কোনো ব্যবসা করা যায় না আবাসিক এলাকার মধ্যে। সেক্ষেত্রে আপনার সিটি কর্পোরেশন কি করে এগুলি আলাদা? এ সময় ওয়ার্ড ভিত্তিক ভাড়াটিয়া সমিতি, ভাড়া বাড়ানোর নীতিমালা, সর্বোচ্চ ভাড়া নিয়ে গাইডলাইন দেওয়ার কথাও জানান ডিএনসিসি প্রশাসক। ওয়ার্ড ভিত্তিক ভাড়াটিয়া সমিতিও থাকতে হবে। কোন এলাকায় সর্বোচ্চ ভাড়া কত হতে পারে আমরা একটা নীতিগত গাইডলাইন দিব, এটা ইম্পোজিশন না। তাহলে মানুষ বুঝবে যে এই এলাকার সর্বোচ্চ ভাড়া এত। আলোচনার প্রস্তাবনাগুলো ডিসেম্বরের মাঝামাঝিতে নীতিমালা ও গাইডলাইন আকারে প্রকাশের আশ্বাস দেন প্রশাসক। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। জল রঙের ক্যানভাসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যেন ফুটিয়ে তুলল তাদের নিষ্পাপ মনের প্রতিচ্ছবি। বিশ্ব সাহিত্য কেন্দ্রে পজিটিভ থিঙ্কিং ও অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশের যৌথ আয়োজনে সামাজিক ট্যাবু ভেঙে তাদের মূল স্রোতে ফেরানোর ডাক দেন বিশিষ্টজনেরা। গান, মূকাভিনয় আর র্যাম্প শো এর মুগ্ধতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা জানিয়ে দিল তাদের স্বকীয়তা। বিস্তারিত ফারদিন মাঝহারের প্রতিবেদনে। বালি, টিস্যু আর জল রঙের মায়াবী আঁচড়, সেই ক্যানভাসেই যেন মূর্ত হয়ে উঠল এক একটি নিষ্পাপ মনের প্রতিচ্ছবি।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে পজিটিভ থিংকিং এবং অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ চাহিদা সচেতনতা অনুষ্ঠান। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মনোজগতে প্রবেশ, তাদের স্বকীয়তাকে চেনার আহ্বানই ছিল আয়োজনের মূল সুর। কেউ বালু ধরতে পছন্দ করে, কেউ একটু ফোম জাতীয় জিনিস ধরতে পছন্দ করে, কেউ রং হাত দিয়ে ধরতে পছন্দ করে, তো কেউ টিস্যু ছিঁড়তে পছন্দ করে। তো আমরা ওগুলো দিয়ে এই আর্টগুলো তৈরি করেছি। ওদের পছন্দটাই ওরা প্রজেক্ট করেছে। আমি আশাবাদী মানুষ ইনক্লুসিভ হওয়ার কথা ভাবছে। সামাজিক ট্যাবু বা লোকলজ্জার দেয়াল ভেঙে এই শিশুদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার দাবি ছিল সচেতন মহলের। কেবল পারিবারিক গণ্ডিতে আটকে না রেখে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে তাদের গ্রহণযোগ্যতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার স্বপ্ন দেখেন তারা। টিপিক্যাল প্যারেন্টসদের এই জিনিসগুলো পরিবর্তন করতে হবে, যে একটা বাচ্চার অটিজম আছে মানেই ওই বাচ্চাটার সাথে খেলা যাবে না, এটা তো না। আমার বাচ্চাকেও সেভাবে গড়ে তুলতে হবে, কারণ ওরা সমাজের অংশ। একটু পৃষ্ঠপোষকতা পায়, অনেক কিছু করতে পারে। ও যেমন ও তেমনই, এবং ওকে সেভাবেই আমি ভালোবাসি। এদেরকে যদি আমরা এডুকেশন দেই বা যত্ন নেই, এরাও সমাজে বোঝা না, সমাজের জন্য এরাও একটা সময়ে ভালো কিছু করতে পারবে। তবে সব ছাপিয়ে শেষটা ছিল শুধুই মুগ্ধতার। দলীয় নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, মূকাভিনয় আর র্যাম্প শো এর প্রতিটি মুহূর্তে তারা যেন সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রতিবন্ধকতা আসলে তাদের শরীরে নয়, বরং সমাজের নেতিবাচক মানসিকতায়। তাদের আত্মবিশ্বাসী পদচারণা রেখে গেল আগামীর ইতিবাচক ও মানবিক সমাজ গড়ার বার্তা। ফারদিন মাজহার, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রবাসী বাংলাদেশিদের আগ্রহ দিন দিন বাড়ছে। তাদের দাবি দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হলেই দেশের জন্য মঙ্গল। প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ তাদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলি আল সাদিকের রিপোর্টে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি দেশটির অর্থনীতি ও সমাজ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যবসা ও প্রযুক্তি সহ সব ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। আমিরাতের বহু সাংস্কৃতিক পরিবেশে মানিয়ে নিয়ে তারা গড়ে তুলেছেন পারস্পরিক সহায়তার নানা প্ল্যাটফর্ম। ব্যস্ততার মধ্যেও দেশের খবর, নির্বাচন, উৎসব সবকিছু নিয়ে তাদের আগ্রহ ও আবেগ থাকে একই রকম। এবারের জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা। এতে তাদের মধ্যে তৈরি হয়েছে নতুন আগ্রহ। এবারের নির্বাচনটা আনন্দ উৎসব মুখর হবে বলে আমরা প্রবাসীরা আশা করি। সাথে সাথে আমরা প্রবাসীরা আরো আনন্দিত হয়েছি যে প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে। জাতীয় নির্বাচনটা যত দ্রুত হবে তত আমার জন্য মঙ্গল এবং আমার জন্য ভালো হবে। নির্দলীয়ভাবে, নিরপেক্ষভাবে সবাই যেমন ভোট দিতে পারে, এটা ইলেকশন কমিশনের কাছে আশা রাখি। প্রবাসীদের দাবি 5 আগস্টের পর দেশে যে নানামুখী অস্থিরতা তৈরি হয়েছে, দ্রুত এই অবস্থার অবসান হওয়া জরুরি। নতুন সরকার দায়িত্ব নিলে ভিসা জটিলতা সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে অগ্রগতির আশা তাদের। দেশে একটি শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে দিন, তাহলে বাংলাদেশের জিডিপির হার বেড়ে যাবে। আমরা রেমিটেন্স যোদ্ধারা এখান থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠাবে, আরো বেশি অনুপ্রাণিত হবে। বর্তমান সরকারের যে উদ্যোগগুলো নিচ্ছে এগুলো কার্যকরী হওয়া দরকার। আরো স্ট্রংলি প্রবাসীরা যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় অবদান রাখে প্রবাসীরা, ওইভাবে সার্ভিস পায় না। প্রবাসীদের পোস্টাল ব্যালটের আওতায় আনায় আমিরাত জুড়ে এখন নির্বাচনী আমেজ। ইতিমধ্যে কিছু প্রার্থী প্রবাসে এসে সমর্থনও চেয়েছেন, যা প্রবাসীদের নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়েছে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। কুয়েতের স্বাধীনতার পুনর্গঠনে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সেনাবাহিনীর 5000-এর বেশি সেনা সদস্য। 1991 সালের উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকি সেনাদের পুঁতে রাখা মাইন অপসারণ থেকে শুরু করে যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো নির্মাণে অবদান রেখেছেন এই সেনা সদস্যরা। কুয়েতের সশস্ত্র বাহিনী দিবসে 55তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর নানা অবদান তুলে ধরা হয়। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। উপসাগরীয় দেশগুলোর মধ্যে
প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া দেশ কুয়েত। 1991 সালে উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকের দখলদারিত্ব থেকে কুয়েত রক্ষায় এবং যুদ্ধ বিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ সেনাবাহিনী। দেশটির স্বাধীনতা পরবর্তী পুনর্গঠনেও অংশীদার বাংলাদেশের বীর সেনারা। ইরাকি সেনাদের পুঁতে রাখা মাইন মুক্ত করা থেকে শুরু করে বাংলাদেশি সেনাদের সব অবদানের স্মৃতি গর্বের সঙ্গে স্মরণ করা হয়। বর্তমানেও তারা 11টি কন্টিনজেন্টে বিভক্ত হয়ে মাইন অপসারণ, টেলিকমিউনিকেশন, আইটি সাপোর্ট, চিকিৎসা সেবা, প্রকৌশল ও নির্মাণ সহ আধুনিক কুয়েত গঠনের প্রতিটি ধাপে অবদান রেখে চলেছেন। বুধবার রাতে স্থানীয় হোটেলে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে সশস্ত্র বাহিনী দিবসের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিরক্ষা অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী দিবসটির ইতিহাস, গৌরব ও তাৎপর্য তুলে ধরেন। এ সময় মহান স্বাধীনতা ও 24-এর আন্দোলনে নিহতদের স্মৃতি তুলে ধরেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। 1991 সালের যে উপসাগরীয় যুদ্ধ, সেই সময় বাংলাদেশ সেনাবাহিনী যেমন অংশগ্রহণ করেছিল, বর্তমানে কুয়েত সেনাবাহিনীর সাথে থেকে বাংলাদেশের সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা অপারেশন কুয়েত পুনর্গঠনের আন্ডারে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের সদস্য হিসেবে তারা কুয়েতের বিভিন্ন ক্ষেত্রে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে। এবং যেহেতু কুয়েত সশস্ত্র বাহিনীর আমরা কনফারেন্স গ্রহণ করতে পেরেছি, সেই জন্যেই দীর্ঘ 34 বছর ধরে এই আমাদের কুয়েত সেনাবাহিনীর সাথে সংশ্লিষ্টতা বজায় আছে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপসাগরীয় যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের ভূয়সী প্রশংসা করেন কুয়েত সশস্ত্র বাহিনীর অ্যাসিস্ট্যান্ট চিফ অফ স্টাফ ফর অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানপাওয়ার মেজর জেনারেল ফিরাস আদেল আল শাহিন। 1991 সালে যুদ্ধবিধ্বস্ত দেশ কুয়েত পুনর্গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ সরকারের প্রতি। তারা যেভাবে এখানে টেলিকমিউনিকেশন, আইটি, চিকিৎসা, প্রকৌশল ও নির্মাণ সহ আধুনিক কুয়েত গঠনে ভূমিকা রাখছে, তাদের মেধার শ্রম দিয়ে আমরা কৃতজ্ঞ তাদের প্রতি। বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে এবং অটুট থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক কোরের সদস্য, কুয়েতের নাগরিক সমাজের প্রতিনিধি সহ দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অনেকে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ইতালির পর্যটন নগরী ভেনিসে সম্প্রতি অস্বাভাবিক হারে বেড়েছে পকেটমারের সংখ্যা। এতে সর্বস্ব হারাচ্ছেন সাধারণ পর্যটক এবং ক্ষতির সম্মুখীন হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। ইতালির বুকে মাত্র 4.25 বর্গ কিলোমিটার আয়তনের ভাসমান ছোট্ট শহর ভেনিস। পর্যটন নগরীর অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর কোটি কোটি মানুষ শহরটিতে ভিড় জমায়। তবে সম্প্রতি শহরটিতে নতুন এক বিড়ম্বনার শিকার হচ্ছেন পর্যটকরা। পকেটমারের কবলে পড়ে হারাচ্ছেন নগদ অর্থ, মানিব্যাগ, ব্যাংক কার্ড, জিনিসপত্র, মোবাইল ও প্রয়োজনীয় কাগজপত্র। চলতি বছরের প্রথম 10 মাসে প্রায় 1000 পকেটমারের মামলা দায়ের করা হয় শহরটিতে। সেই সঙ্গে 153 জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি তদন্তে উঠে এসেছে, আইনের চোখে ফাঁকি দিতে এই কাজে 14 বছরের নিচের শিশু ও গর্ভবতী নারীদের ব্যবহার করে চক্রটি, যাতে আইনে তাদের তেমন শাস্তি না হয়। এতে পর্যটকদের পাশাপাশি বাংলাদেশি প্রবাসীরা অনেকেই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। চমৎকার পরিবেশ এবং একটি ঐতিহাসিক জায়গা, এখানে সবাই বেড়াতে আসবেন, হাজার হাজার পর্যটক আসছে। তবে সাবধান থাকবেন প্রত্যেকে, যাতে পিকপকেটের এখানে একটি ভয় আছে। 14 বছরের ছেলে মেয়েদেরকে দিয়ে এখানে ওরা পকেট মার করায়, কারণ টাকা নিলেও ওদেরকে আর কোনো কিছু বলা যায় না। এই জিনিসটা এখানে খুব সাবধান থাকতে হবে। ঘুরতে আসে একটু সাবধানে থাকা উচিত। এখানে বাংলাদেশে যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরও দোকানপাট থেকে বা পকেট মার থেকে একটু সাবধান থাকা। সম্প্রতি পুলিশি অভিযানে ধরা পড়েন 23 পকেটমার ও একটি চক্র। তারা পূর্ব ইউরোপের ক্রোয়েশিয়া, বসনিয়া ও রোমানিয়ার নাগরিক। তদন্তে দেখা যায় ভেনিসে প্রত্যেক পকেটমার প্রতিদিন হাতিয়ে নেন প্রায় 2500 ইউরো। ভেনিসের পাশাপাশি রোম, মিলানের মতো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায়ও পকেটমারদের দৌরাত্ম্য বেড়েছে। এতে দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার কঠোর অবস্থানে ভেনিসের পর্যটকরা এসব চুরি ও পিক পকেটিং এর সমস্যা থেকে মুক্তি পাবেন, এমনটাই আশা স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের। সময় সংবাদ, ইতালি। একদিন পার হলেও হংকংয়ে আবাসিক ভবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভয়াবহ আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 83 জনে। গুরুতর আহত হয়েছেন 76 জন। এখনও নিখোঁজ 279 জন। অগ্নিকাণ্ডে জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরেও হংকংয়ের তাইপো এলাকায় আগুনে পুড়ে যাওয়া বহুতল ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। একদিন পার হলেও এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বেশ কিছু ভবনে আগুনের শিখা দেখা যায়। ফায়ার সার্ভিস কর্মীরা জানান 4টি ভবনের আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। ওয়াংফুক কমপ্লেক্সে থাকা 8টি ভবনের 4টি আগুনে পুরোপুরি পুড়ে গেছে, বাকিগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোরে নিজেদের বাড়িঘরের ক্ষয়ক্ষতি দেখতে ঘটনাস্থলে জড়ো হন বাসিন্দারা। এখানে ফ্ল্যাট কিনেছিলাম 20 বছরেরও আগে। আমাদের সব জিনিসপত্রই ছিল এখানে, আর এখন সবকিছু পুরো ছাই হয়ে গেছে। 3 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। নিহতদের মধ্যে কয়েকজন ইন্দোনেশিয়ার নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে। কয়েকজন গৃহকর্মীও ছিলেন। এখনো অনেকে নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের সন্ধানে ঘটনাস্থলে কাজ করছে অন্তত 26টি উদ্ধারকর্মী দল। অঞ্চলটিতে প্রবাসী বাংলাদেশিদের বসবাস নেই বলে জানা গেছে। আমার জানা মতে তাইপোতে এখন কোনো বাংলাদেশি থাকেন না। বিগত কয়েক বছরে তাইপোতে থাকলেও এই বছর থ্যাঙ্কফুলি কেউ ছিল না। এরই মধ্যে অগ্নিকাণ্ডে জড়িত সন্দেহে নির্মাণ কোম্পানির কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে 13টি স্কুল। এদিকে আগুনের ঘটনায় গভীর শোক জানিয়েছেন হংকংয়ের শীর্ষ নেতা জন লি। নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে রেড ক্রসের জরুরি সহায়তার জন্য 20 লাখ ইউয়ান তহবিল বরাদ্দ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান সহ আরও কয়েকটি দেশ শোক জানিয়েছে। হাউজিং কমপ্লেক্সের 8টি ভবনের প্রায় 2000 ফ্ল্যাটে 4600 জনেরও বেশি বাসিন্দা বাস করতেন। রাইসা জান্নাত, সময় সংবাদ। ডেঙ্গু মোকাবিলায় বিশ্বে প্রথম 1 ডোজের টিকার অনুমোদন দিল ব্রাজিল। ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ এই টিকার অনুমোদন দিয়ে একে ঐতিহাসিক অর্জন বলে অভিহিত করে। আপাতত 12 থেকে 59 বছর বয়সীরা বুটানটান ডিভি নামের টিকাটি নিতে পারবেন। এরই মধ্যে টিকা উৎপাদনের জন্য চীনের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে দেশটি। স্থানীয় সময় বুধবার ব্রাজিলের স্বাস্থ্য খাত নিয়ন্ত্রণকারী সংস্থা এনভিসা 12 থেকে 59 বছর বয়সীদের শরীরে 1 ডোজের ডেঙ্গু টিকা ব্যবহারের অনুমোদন দেয়। বুটানটান ডিভি নামের টিকাটি তৈরি করেছে সাও পাওলোর প্রতিষ্ঠান বুটানটান ইনস্টিটিউট। তাপমাত্রা বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধির মধ্যেই মশাবাহিত এই রোগটি মোকাবিলায় প্রথম 1 ডোজের টিকার অনুমোদন দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দেশটি। এক সংবাদ সম্মেলনে বুটানটান ইনস্টিটিউটের পরিচালক এসপার কালাস জানান, ব্রাজিলের বিজ্ঞান ও স্বাস্থ্য খাতের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। দশকের পর দশক ধরে যে রোগ ব্রাজিল তথা বিশ্ববাসীকে বিপর্যস্ত করে রেখেছে, তার বিরুদ্ধে এবার খুব শক্তিশালী একটি অস্ত্র দিয়ে লড়াই করা যাবে বলেও মন্তব্য করেন তিনি। মূলত ব্রাজিল জুড়ে 8 মাস ধরে পরীক্ষা চালানোর পর 1 ডোজের এই টিকার অনুমোদন দেয়া হয়। এর আগে দেশটির অন্তত 16,000 স্বেচ্ছাসেবকের শরীরে এটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে। সেখানে গুরুতর ডেঙ্গু সংক্রমণের বিরুদ্ধে টিকার কার্যকারিতা পাওয়া গেছে 91.6%। এরই মধ্যে এই টিকা উৎপাদনের জন্য চীনের কোম্পানি উশি বায়োলজিক্সের সঙ্গে চুক্তি করেছে ব্রাজিল। চুক্তি অনুযায়ী 2026 সালের দ্বিতীয়ার্ধে প্রায় 3 কোটি ডোজ টিকা তৈরি করে দেবে চীনা কোম্পানিটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে সারা বিশ্বে শুধু TAK-003 নামে ডেঙ্গুর একটি টিকা রয়েছে, যেটি 3 মাস ব্যবধানে 2 ডোজ নিতে হয়। সংস্থাটির হিসেব অনুযায়ী 2024 সালে বিশ্বব্যাপী 1,46 লাখের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়। মারা যান রেকর্ড প্রায় 12,000 মানুষ, যার অর্ধেকই ব্রাজিলের। নাসরিন রুমি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজনীতির মাঠে নির্বাচনী হওয়া 7 ডিসেম্বর থেকে 6 দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি ঘোষণা বিএনপির। জামায়াত সহ 8 দলের আন্দোলন রূপ নিচ্ছে গণভোটের প্রচারণায়। লর্ড দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনার 21 বছরের কারাদণ্ড, জয় পুতুলের 5 বছর। সরকারি সম্পত্তি নিজের নামে নেয়া রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, পর্যবেক্ষণ আদালতের। এবং সিসিইউতে বেগম খালেদা জিয়া এবার কেয়ারে আছেন দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। রোগমুক্তি কামনায় আজ বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।